বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না, আসিফ নজরুলের মন্তব্য। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধাঞ্জলি। গণতন্ত্র হত্যা আর গণহত্যার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ, মির্জা ফখরুলের মন্তব্য। চ্যাম্পিয়ন্স ট্রফির অচলাবস্থা কাটাতে দায়িত্ব নিয়েছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। ভারত পাকিস্তান বিরোধ মেটার আশা। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি ও উপদেষ্টারা। কেজেড সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 1971 সালের 14 ডিসেম্বর বিজয়ের ঠিক উষালগ্নে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে জাতিকে পঙ্গু করে দিতে বর্বর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দূষররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে সরকার। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। তো আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যা, গণহত্যা আর জনগণ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। সকালে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
এই দিনে জাতি তার সবচেয়ে বরেণ্য ব্যক্তিদের হারিয়েছিল। এই দিনে বিএনপি শপথ নিচ্ছে 1971 সালে যে কারণে জনগণ স্বাধীনতার যুদ্ধ করেছিল সেই স্বপ্নকে বাস্তবায়নে ফ্যাসিস্টকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তার প্রত্যাশা খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর দেশ পাবে গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের বড় ক্ষতির দিন ৭১-এর 14 ডিসেম্বর। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে বুদ্ধিজীবীদের হত্যা করে। কারো সন্তানের সামনে বাবাকে করেছে গুলি, কারো পরিবারের সদস্যকে ধরে নিয়ে হত্যা করেছে। স্বাধীনতার সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে আরও অনেক দূর যেতে হবে বলে মনে করছেন শহীদ সন্তানরা। তাদের আশা দল নয়, বুদ্ধিবৃত্তিক চিন্তা হোক দেশের স্বার্থে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। পরাজয় নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী, সাহিত্যিক, আইনজীবী, প্রকৌশলী কারোই রেহাই মেলেনি হত্যাযজ্ঞের নির্মমতা থেকে। হানাদাররা টার্গেট করে হত্যা শুরু করে 25 মার্চ রাত থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা বুদ্ধিজীবীদের একজন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পাক হানাদারদের প্রথম টার্গেট ছিলেন এই অধ্যাপক। সেই দিনগুলোর বর্ণনা দিচ্ছিলেন মেয়ে মেঘনা গুহ ঠাকুরতা। প্রফেসর সাভায় বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বলল ইয়েস। তখন বলল যে আপনি আমাদের সাথে আসেন। তো বাবা জিজ্ঞেস করেছিল ওয়াই, কেন, কিন্তু উত্তর না দিয়ে তাকে হাত ধরে নিয়ে গেল বাইরে। দেখলাম বাবা আছেন এবং পড়ে আছেন মাটিতে, গুলিতে আহত, এবং বলছে যে মানে কনসিয়াস ছিল এবং বলছে যে আমাকে দাঁড় করিয়েছে, আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে আমার নাম, আমি নাম বলেছি, তারপরে জিজ্ঞেস করেছে আমার ধর্ম বলাতে তারপরে শুট করার অর্ডার দিয়েছে। তিনি জানান পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল, কয়েক গজ দূরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরও তার বাবাকে সেখানে নিয়ে চিকিৎসা দেয়া যায়নি। 25 মার্চের রাত আমরা ওভাবেই বাবাকে রাখলাম। কিছুটা ফার্স্ট এড দিয়ে আমার মা রক্ত বন্ধ করলো। 30 তারিখের ভোরবেলায় সকাল 9টা, 9:30টার দিকে উনি শহীদ হলেন। 14 ডিসেম্বর হাতিরপুলের সেন্ট্রাল রোডের বাসা থেকে উঠিয়ে নেওয়া হয় শিক্ষাবিদ মুনির চৌধুরীকে। 53 বছরে তার সন্ধান পায়নি পরিবার। 14 তারিখেও সকালে বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওই দিনই বেলা 12টার দিকে আমার বাবাকে ধরে নিয়ে যায়। সেটি মোটামুটি এরকম যে বেলা 12টার দিকে আমার বাবা স্নান করেছেন, তিনি খাবেন, আমার দাদি তার ব্যবস্থা করছেন। শহীদ বুদ্ধিজীবী পরিবারের মতে স্বাধীনতার পর দেশে বুদ্ধিবৃত্তিক চর্চাই হয়েছে কম, তা থেকে বেরিয়ে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। রাজনৈতিকভাবে সেই বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গাটা হয়েছে এবং সেটাতে দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম এক ধরনের একটা বিভ্রান্তির মধ্যে থেকে বেড়ে উঠছে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেটাকে মানে তারা ধারণ করতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল। আজ দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আবাহনীর লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:30টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ। দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় সন্ধ্যা 5:30টায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। মোহামেডান আবাহনীর ম্যাচ মানেই মর্যাদার লড়াই, সেটা যে খেলাতেই হোক সেখানে থাকে অন্যরকম এক উত্তেজনা, দারুণ এক জমজমাট লড়াই হয়। যদিও কালের বিবর্তনে দেশের ক্রীড়াঙ্গনের দুই প্রধানের লড়াই নিয়ে আগের সেই উত্তাপ ও উত্তেজনা কমে গেছে। অবশ্য দুই দলেরই ডাইভার্ট সমর্থকরা এই ম্যাচ উপভোগ করতে মুখিয়ে আছেন। প্রিমিয়ার লিগে 2 রাউন্ড শেষে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ঢাকা আবাহনীও প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছেন। গোল পার্থক্য টেবিলে 3য় স্থানে আবাহনী। অন্যদিকে টানা 4 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 2 ম্যাচে একটিতে জিতেছে এবং অপরটিতে হেরেছে। বসুন্ধরা কিংস লিগে হেরেছে মোহামেডানের কাছে। ক্রিকেট। ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা উৎসব চ্যাম্পিয়ন্স ট্রফির অচল অবস্থা কেটে গেছে। আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর মধ্যস্থতায় এই টুর্নামেন্ট নিয়ে ভারত পাকিস্তানের মধ্যকার বিরোধের মীমাংসা হয়েছে। তাতে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাই হবে 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। শনিবার সকালে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সাথে ভার্চুয়াল মিটিং করেছেন। সেখানেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং দুই দেশ তা মেনেও নিয়েছে।
প্রতিযোগিতায় 8টি দল 2টি গ্রুপে লড়বে। ভারতের গ্রুপ পর্বে 3টি ম্যাচ হবে দুবাইয়ে, আর ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে 15টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ হবে দুবাইয়ে। ভারত পাকিস্তানের ম্যাচও হবে দুবাইয়ে। এর আগে পাকিস্তান এই টুর্নামেন্টের জন্য 3টি শর্ত দিয়েছিল, কিন্তু নতুন প্রস্তাবে পাকিস্তানকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং আগামী 5 বছরে ভারতে আয়োজিত আইসিসির পরবর্তী 3টি টুর্নামেন্টে পাকিস্তানের জন্য অনুরূপ হাইব্রিড মডেলে খেলার সুযোগ হবার বিষয়ে পাকিস্তানি প্রস্তাব মেনে নিয়েছে ভারত ও আইসিসি। এর আগে গত অক্টোবরে ভারত নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে গিয়ে না খেলার ঘোষণায় এই টুর্নামেন্টকে ঘিরে সৃষ্টি হয় অচলাবস্থা। এরপর গত 3 মাসে একাধিক মিটিং করেও সমস্যার সমাধান করতে পারেনি আইসিসি বোর্ড। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।